আগামীতে বাড়বে বাংলাদেশের রিজার্ভ, বলছে আইএমএফ। ঋণের দ্বিতীয় কিস্তির ছাড় যোগ হবে শুক্রবারের মধ্যে। আন্দোলনের নামে মানুষ হত্যার রাজনীতি করলে শাস্তি পেতেই হবে, বললেন প্রধানমন্ত্রী। এফবিসিসিআই নেতাদের সঙ্গে মতবিনিময়। গাজীপুরের রেলে নাশকতা, লাইনচ্যুত ইঞ্জিন সহ 7 বগি উদ্ধারে অভিযান, অনুসন্ধানে 2 তদন্ত কমিটি। ইসির নির্দেশনা বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও 45 জন। ত্যাগ আর বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আগামী দিনগুলোতে বাংলাদেশের রিজার্ভ বাড়বে, কমবে মূল্যস্ফীতি। ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় করে বাংলাদেশের অর্থনৈতিক গতি প্রকৃতি নিয়ে এমন মূল্যায়নই তুলে ধরেছে আইএমএফ। এদিকে দ্বিতীয় কিস্তির অর্থ শুক্রবারের মধ্যেই রিজার্ভে যোগ হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। আর অর্থনীতিবিদরা বলছেন, দ্বিতীয় কিস্তির ছাড় হওয়া অর্থনীতির জন্য খুবই স্বস্তির। তবে নির্বাচনের পর প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শ তাদের। মেহেদী হাসানের সহায়তায় তৌহিদুর রহমানের রিপোর্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ মনে করছে, আগামীতে বাংলাদেশের মূল্যস্ফীতির হার এখনকার তুলনায় কমবে। অন্যদিকে বাড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আইএমএফের নির্বাহী পর্ষদের সভায় ঋণের দ্বিতীয় কিস্তির ছাড়ের পর সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নিয়ে এমন মূল্যায়ন সংস্থাটির। আইএমএফ বলছে, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মূল্যস্ফীতি 7.25% নামতে পারে, প্রবৃদ্ধি হবে 6%। তবে অর্থনীতিতে কিছু চ্যালেঞ্জ অব্যাহত থাকতে পারে। এদিকে দ্বিতীয় কিস্তিতে ৬৮ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার ছাড়ের প্রস্তাব অনুমোদন করেছে আইএমএফ বোর্ড। ফিগারটা হচ্ছে $689.8 মিলিয়ন মতো। যেহেতু আপনারা জানেন যে লোনটা হয় এসডিআরে, আইএমএফ এর স্পেশাল ড্রয়িং রাইটসে। আমরা আশা করছি আইএমএফ এর ফান্ডটা হয়তো বাই ফ্রাইডে আমাদের অ্যাকাউন্টে ঢুকবে। এছাড়া এই মাসে আইএমএফ, এডিবি ও অন্যান্য সংস্থা থেকে মোট $১৩১ কোটি ঋণ সহায়তা রিজার্ভে যোগ হবে। আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি ছাড় হবে মে মাসে। এর আগে মার্চ মাসে শর্ত বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি আরেক দফা পর্যালোচনা করবে সংস্থাটি। 1.31 বিলিয়নের মতো আমাদের রিজার্ভে জমা হবে। টাইট মনিটারি পলিসি ফলো করে ইনফ্লেশনটাকে কমবেট করব। আমরা ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে আস্তে আস্তে ধীরে ধীরে বাজারমুখী করব। সিঙ্গেল রেটে নিয়ে গিয়েছি অলরেডি। অর্থনীতিবিদরা বলছেন, আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় স্বস্তির খবর। বৈদেশিক লেনদেনে ভারসাম্য ফিরিয়ে আনতে এটি সহায়তা করবে। এই ঋণটা যদি না আসতো তাহলে ওগুলো কিন্তু আটকে যেতে পারত, তো সেই সম্ভাবনা তো এখন দূর হয়ে গেল। এদিকে মুদ্রানীতি আরও সংকোচনের পরামর্শ দিয়েছে আইএমএফ। পাশাপাশি টাকা ডলারের বিনিময় হার নমনীয় করার উপরও গুরুত্ব আরোপ করেছে সংস্থাটি। অর্থনীতিবিদরা বলছেন, নির্বাচনের পর অর্থনীতিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে, যাতে তৃতীয় কিস্তি অনিশ্চয়তায় না পড়ে। আমাদেরকে ইন্টারেস্ট রেট পলিসিটা বাজার ভিত্তিক করতে হবে, এক্সচেঞ্জ রেটটাও বাজার ভিত্তিক করতে হবে। সেটা আমি ক্রলিং পেগেই করি বা ফ্লেক্সিবল ফ্লোটিং অ্যারেঞ্জমেন্টেই করি, সেটা আমাকে করতে হবে। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের জন্য $৪৭০ কোটি ঋণ অনুমোদন করে আইএমএফ। গত ফেব্রুয়ারিতে ছাড় হয় প্রথম কিস্তির $৪৭ কোটি ৬৩ লাখ। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে যারা মানুষ হত্যার রাজনীতি করে তাদের ক্ষমা নেই, তাদেরকে শাস্তি পেতেই হবে। গণভবনে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশ গড়ার স্বার্থে ব্যবসায়ী তৈরিতে কাজ করছে সরকার। ফারজানা শোভা জানাচ্ছেন বিস্তারিত। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় করলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই এর নবনির্বাচিত প্রতিনিধিরা।
ব্যবসায়ীদের কাছ থেকে সাম্প্রতিক ব্যবসায়িক পরিস্থিতি জানার পর শুভেচ্ছা বক্তব্য দেন সরকার প্রধান। বলেন, ব্যবসাকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়ার পর অনেকটাই এগিয়েছে দেশের অর্থনীতি। বাণিজ্য মাত্র প্রতি বছরে একটা নীতিমালা হতো, আমরা সেটা দীর্ঘমেয়াদী করে দিলাম। সেইভাবে পুরো ব্যবসা খাতটাকে আমরা বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি দুইটা কারণে। একটা হচ্ছে ব্যবসা বাণিজ্য যত হবে দেশের অর্থনীতি তত মজবুত হবে, আর সরকার সব ব্যবসা করবে না। আমি তখনই বলেছিলাম যে আমি ব্যবসা করতে আসিনি, আমি ব্যবসায় তৈরি করে ব্যবসায়ীদের দিয়ে ব্যবসা করাবো। আন্দোলনের নামে মানুষ হত্যা আর চলমান অর্থনৈতিক গতি রোধ করায় বিএনপির কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, আন্দোলন করে সরকার উৎখাত সম্ভব নয়। একটা রেলের বগি ফেলে দিয়ে মানুষকে হত্যা করা, তো মানুষকে হত্যা করে সরকার উৎখাত করবে। মানুষ হত্যা করে আন্দোলন, আমি জানি না এই আন্দোলনে কি পাবে তারা। এই যে বিএনপি যে এই জ্বালা পোড়া করে যাচ্ছে, প্রতিদিন তারা অবরোধ আর হরতাল ডেকে যাচ্ছে। আর হরতাল অবরোধ মানে কি, কয়েকখানা গাড়ি পোড়ানো, বাস পোড়ানো, যাত্রী সহ বাস পোড়ানো, চাল যাচ্ছে চালের গাড়ি পুড়িয়ে দিচ্ছে, ধান যাচ্ছে ধানের গাড়ি পোড়াচ্ছে, মানে মানুষকে ক্ষুধার্ত মারা। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে ব্যবসায়ীদেরকে এ বিষয়ে ভূমিকা রাখার আহ্বান জানান সরকার প্রধান। উন্নয়নশীল দেশ হব, আমাদের যে কোনো ইন্ডাস্ট্রি তৈরি করা বা ব্যবসা বাণিজ্য করা, আন্তর্জাতিক লোন পাওয়া, সব দিক থেকে আমরা বিরাট সুবিধা ভোগ করতে পারবো। কাজে আমাদের তো কারো করুণা ভিক্ষা করে চলতে হবে না, আমরা নিজের পায়ে দাঁড়াবো। আগামীতে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে, সে প্রত্যাশাও ফের তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসলে এদের ক্ষমা নেই, এদের শাস্তি একদিন পেতেই হবে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় মিলেছে নাশকতার আলামত। আরও অনুসন্ধানে গঠন করা হয়েছে 2টি কমিটি। ইঞ্জিনসহ লাইনচ্যুত 7টি বগি উদ্ধারে চলছে অভিযান। ভাওয়াল রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনায় নিহত হন এক যাত্রী, আহত 7 জন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। মঙ্গলবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আন্তনগর ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেস। ভোর 4:15টার দিকে গাজীপুরের জয়দেবপুর ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেল স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। লাইনচ্যুত হয় ইঞ্জিনসহ 7 বগি। ঘটনাস্থলে নিহত হন একজন। নেত্রকোনা থেকে উঠছি, ওটার পরে তো এদিকে 4টা বাজে বিভিন্ন ধরনের ঝাঁকুনি শুরু হয়েছে। 3টা ঝাঁকি দেওয়ার পর এটা বন্ধ হয়ে গেছে, জেনারেটরও বন্ধ হয়ে গেছে, বগি বন্ধ হয়ে গেছে, একবারে চলা বন্ধ হয়ে গেছে আর কি। পরে আমরা নেমে দেখলাম যে আমাদের ওই রেল লাইন কাটা আর কি। আমরা তো ভাবছি মানে কি একটা শুরু হয়ে গেছে, ভূমিকম্পের মতো একটা অস্তিত্ব হারা হয়ে গেছি। পরে ওইটা দেখে অবস্থা কাহিনী, সামনে অনেকের মানে কাটা একটা লাইন দেখলাম, আর এছাড়া বগি 6টা পড়েছে, 6:30 পড়েছে, ইঞ্জিন পড়েছে নিচে। রাতে রেলপথের প্রায় 20 ফুট অংশ কেটে ফেলা হয় বলে জানায় রেল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে মিলেছে লোহা কাটার যন্ত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার। 6টি কোচ একদম লাইন থেকে ছিটকে পড়ে আছে, একটা ম্যাসিভ দুর্ঘটনা। এবং এতগুলো কোচ আপনার রিপ্লেস করে আজকে ট্রেনটি চালানো সম্ভব হবে কিনা সেটা চিন্তা ভাবনার বিষয়। এটি পরিকল্পিত নাশকতা বলে জানান জেলা প্রশাসক। জেলা প্রশাসনের 5 এবং রেল কর্তৃপক্ষের 7 সদস্যের 2টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা অনুসন্ধান করে এখানে দেখলাম এখানে প্রায় 20 ফিটের মতো রেললাইন পাত অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাসাবাড়িতে ব্যবহৃত একটি সিলিন্ডারও আমরা এখানে পেয়েছি। 2টি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। সার্বিক বিবেচনা এটা একটা নাশকতামূলক কাজে আমরা এটা প্রতীয়মান হয়েছে। নাশকতাকারীদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। গোয়েন্দারা কাজ করছে, সাথে সাথে আমাদের র্যাব কাজ করছে এবং সাদা পোশাকে যারা আছে গোয়েন্দা তারা কাজ করছে। আগামী 3 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। বিএনপি ও তার দোসরদের নাশকতা ষড়যন্ত্র সত্ত্বেও দেশের মানুষ এখন নির্বাচনমুখী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন কমিশনের অধীনে থাকা স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে আওয়ামী লীগ চাপ দেবে না বলেও জানান দলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের প্রতিবেদন।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাফ জানান, এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারো নির্বাচিত হওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনের অধীনে থাকা স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারেও চাপ দেবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী আছে, অন্যান্য দলও আছে। এবার নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারো নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা 4 জন প্রতিদ্বন্দ্বী। আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, আমার এলাকায়ও 4 জন প্রতিদ্বন্দ্বী। আমাদের প্রতিদ্বন্দ্বী রয়েছে এবং সব এলাকাতেই প্রতিদ্বন্দ্বী আছে, কাজে এ নিয়ে আমরা কোনো দুশ্চিন্তা করছি না। বাসে ট্রেনে আগুন দিয়ে নাশকতা সৃষ্টির মতো অপকর্ম করছে বিএনপি ও তার দোসররা। এসব মোকাবেলায় সতর্ক পাহারা জোরদার করেছে আওয়ামী লীগ। বিএনপি মানেই জামাত, জামাত মানে বিএনপি। কিন্তু আশঙ্কা হয় এই দেশে যেভাবে জামাতকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদের শক্তি বৃদ্ধির জন্য বিএনপি উৎসাহিত করছে, সেই জামাতের তারা আবার বিটিম নাকি হয়ে। ব্যাপক ভোটার উপস্থিতির মধ্য দিয়ে নির্বাচন বিরোধী সব অপকর্মের জবাব আওয়ামী লীগ দেবে বলেও জানান ওবায়দুল কাদের। ভোটারের উপস্থিতিটা আশাব্যঞ্জক হবে এবং স্বতঃস্ফূর্ত এই উপস্থিতির মাধ্যমে আমরা নির্বাচন বিরোধী তৎপরতার জবাব দেব। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির 4র্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও 45 জন। বাতিল হয়েছে 52টি এবং স্থগিত 2টি আবেদন। এদিকে 18 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত সভা সমাবেশের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শিউলি শবনমের প্রতিবেদন। শুনানির 4র্থ দিনে ঋণ খেলাপের দায়ে যশোর 4 আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়ন অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে একই আসনের বিএনএম প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল প্রার্থিতা বাতিলের আবেদন করলে আপিলে তা মঞ্জুর করে ইসি। যে মামলাটা চলমান, ওই মামলার মধ্যে যে সম্পত্তির কথা লেখা আছে সেই পরিমাণ সম্পত্তির কথা উনি উল্লেখ করে নাই। সো অনেক জায়গায় ওখানে মামলার যে নাম্বার দেয় নাই, অনেক তথ্য উনি হলফনামার মধ্যে গোপন করে গেছে। তবে এনামুল হকের আইনজীবী বলছেন, ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। কমিশন মনে করছেন যে এটা তাদের উপর বাইন্ডিং না, যেটা আমরা মনে করছি যে সুস্পষ্ট আইনের লঙ্ঘন, এবং আমরা এটার জন্য উচ্চ আদালতে যাব। ঋণ খেলাপের দায়ে আপিল করেও প্রার্থিতা হারিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ও নোয়াখালী 4 আসনের প্রার্থী মেজর আব্দুল মান্নান। আমি তাদের এই আদেশের বিরুদ্ধে আমি হাইকোর্টে আপিল করব। ফরিদপুর 3 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক ও স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বাতিলের পাল্টাপাল্টি আপিলের ভিত্তিতে শুনানিতে এ কে আজাদের মনোনয়ন স্থগিত করেছে নির্বাচন কমিশন। তো যেসব কাগজপত্র দাখিল করেছেন এর সঠিকতা যাচাই করার জন্য কমিশন কিছু সময় নেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওনারা এই কাজটা করবে, আর অবসরে এই আপিলের শুনানি মুলতবি রাখা হয়েছে। এদিকে 18 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা ছাড়া সভা সমাবেশ সহ যে কোনো রাজনৈতিক কর্মসূচি থেকে সবাইকে বিরত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ইসি। এরই প্রেক্ষিতে বুধবার সকল রাজনৈতিক দলকে ভোট গ্রহণের আগ পর্যন্ত সভা সমাবেশ থেকে বিরত রাখতে আইজিপিকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন যাতে ব্যাঘাত না হয় সেই জন্য নির্বাচন কমিশন তার অর্পিত দায়িত্ব সে যথাযথভাবে পালন করবেন, এইটাই হলো আমরা বুঝি। এবং তার অর্পিত দায়িত্ব পালন করতে যেয়ে তিনি যেটা মনে করেছেন, আমি মনে করি সেটা উনি যথার্থই মনে করেছেন। নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দর এবং স্বাভাবিকভাবে যে নির্বাচনটি হয় তার জন্য তিনি আমার মনে হয় এই জন্যই নির্দেশনাটা দিয়েছেন। প্রত্যেক দল যার যার প্রার্থী নিয়ে প্রচার করবে, সে সময় যাতে কেউ মুখোমুখি না হয় সেজন্য ইসির এই নির্দেশনা দরকার ছিল বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে তো সংবিধান লঙ্ঘন হওয়ার কিছু নেই। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। নির্বাচনী আমেজে সরগরম দক্ষিণের জেলা পিরোজপুর। জেলার 7 উপজেলায় 3 আসনে প্রার্থী 27 জন। পিরোজপুর 1-এ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিমকে চ্যালেঞ্জ জানাচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি
AKM আওয়াল। 2 জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাসের বিরুদ্ধে প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। সুষ্ঠু ভোটে পছন্দের এমপি নির্বাচিত করতে চান ভোটাররা। প্রতিনিধি শিরিনা আফরোজের রিপোর্ট, জানাচ্ছেন আকবর হোসেন সুমন। কচা, বলেশ্বর, কালীগঙ্গা ও সন্ধ্যা নদী বিধৌত পিরোজপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সেতুটি বদলে দিয়েছে এই জনপদের জীবনযাত্রা। এখন আর ফেরির জন্য অপেক্ষা নয়, দৃষ্টিনন্দন সেতুটি গোটা অঞ্চলের যোগাযোগ সহজ করেছে। শুধু এই সেতুটিই নয়, কয়েকশো কিলোমিটার নতুন সড়ক ও সেতু, বিদ্যুৎ সংযোগ রীতিমতো গ্রামকে শহরে পরিণত করেছে। এছাড়া বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাউজিং এস্টেট, 250 শয্যার হাসপাতাল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নতুন পাসপোর্ট অফিস, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলেও বদল আসছে জীবনযাত্রায়। তাই ভোটারদের ভাবনায় উন্নয়ন। এই সেতুটা হয়ে বর্তমান সরকার আমাদের যা উপকার করেছে এটা আসলে অকল্পনীয়। আমরা তার কাছে কৃতজ্ঞ। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও নৌকায় সবাইকে ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করতে হবে। আওয়ামী লীগ সরকার যে এই 5 বছর এত উন্নয়ন করছে, অন্য কোনো সরকার আইলে যে পারতো আমার মনে হয় না। আমি দেশের উন্নয়নে জনগণের স্বার্থে নৌকায় আমার প্রথম ভোটটি দিতে চাই। পিরোজপুর 1 আসনে আবারও আওয়ামী লীগের প্রার্থী সমর রেজাউল করিম। তবে নিজ দলেরই জেলা সভাপতি AKM আউয়াল তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারপরেও জয়ে আশাবাদী সমর রেজাউল। শেখ হাসিনা না থাকলে এই দক্ষিণ অঞ্চলের পদ্মা সেতু, সুন্দর রাস্তা, বেকুটিয়া সেতু, পাটগাতি সেতু কিচ্ছুই হতো না যদি শেখ হাসিনা না আসতো। সেজন্য আবার আমাদের শেখ হাসিনাকে দরকার। পিরোজপুর 2 আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাসকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন একই দলের নেতা মহিউদ্দিন মহারাজ। এই আসনেই আরেক শক্তিশালী প্রার্থী বর্তমান এমপি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আছেন নির্বাচনী লড়াইয়ে। 3 সাবেক ছাত্রনেতা আশরাফুর রহমানকে লড়তে হবে জেপি প্রার্থীর বিপক্ষে। তবে সবগুলো আসনে জয়ের ব্যাপারে আশাবাদী জেলা আওয়ামী লীগ। ঐক্যবদ্ধভাবে এই উন্নয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাই। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী থাকায় সহিংসতার আশঙ্কা করছেন অনেকেই। নির্বাচনের প্রক্রিয়াটা যাতে সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে হয়, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই সেই ব্যবস্থা নেবেন। জেলার সবগুলো আসনেই জমজমাট লড়াই হবে বলে মনে করছেন সচেতন মহল। বাংলাদেশের সমস্ত জেলায় ট্রেন লাইন যাচ্ছে, আমরা পিরোজপুর অবহেলিত হয়ে আছি। আমরা চাই যে আগামী এই সরকার ক্ষমতায় যাক এবং আরও উন্নয়নের সাথে সাথে আমাদের পিরোজপুরেও যেন আমরা ট্রেনের সেরকম সুযোগ সুবিধা পাইতে পারি। উৎসবমুখর ভোটে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে সংসদে পাঠাতে চান পিরোজপুরের মানুষ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। ভোটাররা উন্মুখ নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। পাড়া মহল্লায় চায়ের আড্ডায় বইছে ভোটের হাওয়া। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ জানাচ্ছি ঢাকা 8 আসনের ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর। হিংসা, হানাহানি এসব থাকবে না। প্রশাসন সুন্দরভাবে কাজ করবে। মানুষ চায় যে একটা সুন্দর সরকার হোক, যারা দেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে এবং সব ক্ষেত্রেই পারদর্শী প্রশাসনিকভাবে। নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক হবে, যেহেতু শুধু সরকারি দল না, অন্য অন্য দলের প্রার্থীও এখানে থাকবে। সব প্রার্থী চাবে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা বিজয়ী হবে। কিন্তু বিজয়ী হওয়ার ক্ষেত্রে তো বিজয়ী শেষ পর্যন্ত একজনই হবে, কিন্তু শেষ হাসি কে হাসবে সে কথা তো বলা যাবে না। আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে নির্বাচনটা কিন্তু একটা উৎসবের
যেখানে উৎসব একটা আমেজ থাকে, আপনি যেখানে যাবেন সেখানে ব্যানার পোস্টার, ঠিক আছে, সবাই এই যে চায়ের আড্ডা, গল্প গুজব, এগুলো কিন্তু একটা আমেজ। বাংলাদেশ তো একটা উন্নয়নের ধারায় চলতেছে এবং আপনি একটা জিনিস দেখেন যে আপনার স্ট্রাকচারাল উন্নয়নগুলো করতে কিন্তু একটা সময় লাগে, একটা সার্টেন পিরিয়ড লাগে, যেটা 5 বছর সময়টা যথেষ্ট না। অনেক অনেক বড় বড় মেগা প্রকল্পগুলো আছে যেটার জন্য অনেক সময় লাগে। আমি চাই যে এই উন্নয়নের ধারাগুলো অব্যাহত থাকুক। বিএনপি চাচ্ছে যে নির্বাচন বয়কট করার জন্য এবং তারা নিজেরাও বয়কট করতেছে এবং আগুন সন্ত্রাস, গাড়ি ভাঙচুরের মাধ্যমে চাচ্ছে যে নির্বাচনকে বানচাল করার জন্য। যা বলবো আমি যে আমাদের দেশের জন্য অবশ্যই ক্ষতি করে আসলে নির্বাচন বন্ধ করা যাবে না। 5-10 দিন পরে আসলেই দেখবেন কি হচ্ছে, পুরা ঢাকা শহর না পুরা বাংলাদেশ দেখবেন উৎসব কিভাবে হচ্ছে। আমার মনে হয় ঈদে যেরকম আমাদের উৎসব হয় এরকম মনে হচ্ছে যে দেশেও একটা এরকম উৎসব মুখর নির্বাচনের প্রচারণা আসছে। অ্যাডভান্স বাংলাদেশ পূর্ণ করছে এবং স্মার্ট বাংলাদেশ করবে। বিএনপি ইলেকশনে আইয়ে ভোট পাইতো না, তো বিএনপি ইনশাল্লাহ আল্লাহ নাম লই আমেরিকার উপরে ভর করছে, বাইডেনের উপরে। আমরা মনের আশা পূর্ণ করলো না। আমরা চাইছিলাম যে অংশমূলক একটা নির্বাচন হোক। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নতুন শিক্ষাক্রম যুগোপযোগী, ভবিষ্যৎমুখী, অপপ্রচার রোধে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। অবৈধ গ্যাস সরবরাহকারী ব্যবহারকারীদের বিরুদ্ধে দুদকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ, হাইকোর্টের রুল নিষ্পত্তি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। বিএনপি নির্বাচন প্রতিহত করার জন্য গুপ্তস্থান থেকে অবরোধের ডাক দিচ্ছে, এতে দেশের মানুষের বিন্দুমাত্র সাড়া নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী দাবি করেন, বিএনপির তথাকথিত অবরোধ কোথাও পালিত হয়নি। বলেন, দেশের নিবন্ধিত 44টি রাজনৈতিক দলের মধ্যে 30টি নির্বাচনে অংশ নিচ্ছে। জাতীয় পার্টির বর্তমান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, নির্বাচনমুখী দল হিসেবে তারা আগের মতোই রাজনৈতিক সহযোগী হিসেবে কাজ করবে। যে অবরোধের ডাক দেওয়া হচ্ছে গুপ্তস্থান থেকে, সেই অবরোধে দেশের মানুষের বিন্দুমাত্র সাড়া নেই। দেশের মানুষ তাদের ডাকে সাড়া তো দেয়নি, বরং তাদের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দেশের মানুষ স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। ক্লাস কিংবা পরীক্ষায় আর বিলম্বে পৌঁছানো নয়। টিএসসিতে মেট্রো স্টেশন উন্মুক্ত হয় উল্লসিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দিনে চালু হলো বিজয় সরণি স্টেশনও। এছাড়া ফার্মগেট ও কারণবাজার স্টেশন জানুয়ারির প্রথমার্ধে চালুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বিজয় সরণি স্টেশন, সন্তানসহ টিকিট কাটছিলেন এই নারী। মণিপুরি পাড়ার এই বাসিন্দা বললেন, পুরো পরিবার মিলে এতদিন ধরে দিনটির অপেক্ষায় ছিলেন তারা। আমি আজকের জন্য অপেক্ষা করছিলাম যে আজকে এখানে উদ্বোধন হবে, আমরা সেদিন যাবো আর কি। গ্রেটফুল, তিনি যে কাজটি করে আমার অনেক সুবিধা করে দিয়েছেন। এই পরিবারটির মতোই আরও অনেক সুবিধাভোগী এসেছিলেন প্রথম দিনই। অকপটে বললেন, অন্তত সময় মতন গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা তো মিলল। বাট এখন আমরা কি হলো 30 মিনিট বা 15 মিনিট 20 মিনিটে আপ ডাউন করতে পারতেছি। স্বল্প সময় ঢাকা শহরে উত্তরা থেকে মতিঝিল যাতায়াতের একটা বড় একটা সুবিধা হয়েছে। একের পর এক স্টেশন সংখ্যা যত বাড়ছে, পরিপূর্ণতা পাচ্ছে এই অত্যাধুনিক গণপরিবহন মেট্রো রেল। যাত্রীদের একটাই দাবি, পরিপূর্ণ সময় যেন ট্রেন পরিচালনা করা হয়। এখন তো খুব সহজে মতিঝিল চলে যাচ্ছি, আবার শর্ট টাইমে কাজ সেরে আবার চলে আসতে পারতেছি। অফিসে যাওয়ার সময় সবাই ভালোভাবে যায়, আসার সময় আমাদের সেই কষ্ট পোহাতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশনেও ছিল অনেকটা উৎসবের জোয়ার। অনেকে সহপাঠী ও বন্ধুদের নিয়ে সেলফিবাজি করে মহেন্দ্রক্ষণটি ধরে রাখার চেষ্টা করেন। আমাদের কার্জন বলেন বা এদিকে আর্টস ফ্যাকাল্টি বলেন, সব দিকে যেতে সুবিধা হবে। এক্সাক্ট টাইমে পৌঁছায়, তো আমাদের অনেকটা সময় সেভ হচ্ছে। দেশের উন্নতির জন্য অনেক এক ধাপে এগিয়ে গেলাম। দ্রুত আসতে পারতেছি এটা না, আবার আমাদের হচ্ছে রাস্তায় জ্যাম কিন্তু খুব কমে গেছে। যানজটে আটকে থাকা দুঃসহ স্মৃতি ভুলে গিয়ে শিক্ষার্থীরা বললেন,
এখন আর অযথা সময় নষ্ট হওয়ার কোনো সুযোগ থাকলো না। এই ট্রেনটা যদি আরও 2-4 বছর আগে হতো তাহলে আমাদের আসলে অনেকগুলো সময় বেঁচে যেত, আমরা আসলে পড়াশোনায় আরও মনোযোগী হতে পারতাম। জুনিয়র স্টুডেন্টরা থাকবে, তাদের জন্য হাফ পাসের ব্যবস্থা করা হোক। খুব কম সময়ের মাঝখানে আসতে পারতেছি বাসা থেকে, সো এটা আমাদের খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দিস ফর আস, ইট মিনস আ লট। আমাদের অনেকটা সময়, অনেকটা পরিশ্রম বেঁচে গেল। এজন্য এমআরটি বা র্যাপিড প্যাসেজ সুবিধাটা সবচেয়ে বেশি। নিত্য টিকিট কাটার ঝক্কি এড়াতে র্যাপিড পাসে ভ্রমণ আরও স্বস্তির। ব্যবহারকারীদের তাই অগ্রিম টিকিটিংয়ের অভ্যস্ত হওয়ার পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চালু হওয়া নতুন শিক্ষাক্রম নিয়ে নানা মহলে পক্ষে বিপক্ষে চলছে আলোচনা সমালোচনা। সত্য মিথ্যা মিশিয়ে সামাজিক মাধ্যমে চালানো হচ্ছে অপপ্রচারও। শিক্ষাক্রম নিয়ে আয়োজিত সেমিনারে এটিকে যুগোপযোগী এবং ভবিষ্যৎমুখী বলছেন বিশেষজ্ঞরা। অপপ্রচার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। মুশফিকা নাজনীনের রিপোর্ট। নতুন কারিকুলাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। শিক্ষার্থীদের পাশাপাশি বিভ্রান্ত হচ্ছেন অভিভাবকরা। দক্ষতা ভিত্তিক বাংলাদেশের নতুন শিক্ষা কারিকুলাম, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শিরোনামে সেমিনারে নতুন শিক্ষাক্রম নিয়ে ভুল ধারণা ও চলমান অপপ্রচারগুলো নিয়ে হয় বিস্তর আলোচনা। সেমিনারে নতুন শিক্ষাক্রম নিয়ে ভুল ধারণা ও চলমান অপপ্রচারগুলো নিয়ে হয় বিস্তর আলোচনা। বক্তারা বলেন, শিক্ষার্থীদের আনন্দময় পরিবেশে পড়ানোর পাশাপাশি মুখস্থ নির্ভরতা কমিয়ে তাদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে নতুনের শিক্ষাক্রম। আমার কাছে মনে হয়েছে এই কারিকুলামটা সাপ মোচন। তাহলে কিসের সাপ ছিল? শতাব্দীর সাপ, শতাব্দীর অভিশাপ। যোগ্যতা অর্জনের জন্য যে দক্ষতা, যে আচরণ এবং যে দৃষ্টিভঙ্গি প্রয়োজন, পুরোটাই কিন্তু এখানে চেষ্টা করা হয়েছে। যেগুলো অপপ্রচার হচ্ছে এগুলো আসলে আমরা শিক্ষকরা করছি না, অভিভাবকও না, হয়তো তারা আমাদের নাম না জানা কিছু হচ্ছে। সভায় বিশিষ্টজনেরা বলেন, অভিভাবকদের গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বাইরে এসে শিশুদের জন্য নতুন করে চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা থাকতে হবে। কিছু যদি বাদ দিতে হয় দেওয়া যাবে, এটা তো বন্ধ করে দেওয়া হয়নি এই দরজাটা। সেইটা নিয়ে এই যে গুজব, এই যে অপবাদ, মিথ্যা কথা বলা, এইগুলার সম্পর্কে আমরা পড়েছি। বাচ্চাদের কোনো সমস্যা নেই, বাচ্চারা এটাকে শুধু যে অ্যাকসেপ্ট করেছে তা না, অত্যন্ত আনন্দের সঙ্গে অ্যাকসেপ্ট করেছে। আমি জীবনের প্রথম, আমরা সবাই লেখাপড়া করেছি এখানে, আমাদের লেখাপড়া আমাদের জিজ্ঞেস করে তোমার স্কুল জীবনের অভিজ্ঞতা বলো, আমার মনে হয় না একজনে বলতে পারবে যে আনন্দময় অভিজ্ঞতা ছিল। প্রতিটি প্রতিষ্ঠানে আমরা যারা আছি, এই প্রতিষ্ঠানের প্রত্যেককে বাধ্য করা যে এই শিক্ষা কারিকুলামটা যেহেতু ভালো, সুতরাং এটার পক্ষে প্রচারণা চালাতে হবে। তবে অভিভাবকরা নতুন এই শিক্ষাক্রমকে আরো সংশোধনের আহ্বান জানান। হাতে কলমের ব্যাপারটার পাশাপাশি যদি আমি লিখিত ব্যাপারটাও রাখি, তাহলে ব্যাপারটা বাচ্চাদের কাছে শিক্ষাটা আরো ক্লিয়ার হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দাবি, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পৃথিবীর সঙ্গে শিক্ষার্থীদের খাপ খাইয়ে নিতে এ ধরনের শিক্ষাক্রম আয়োজন। যুক্ত হয়েছে একটা বিশেষ গোষ্ঠী যারা এ দেশটাকে কখনোই সে ৭১-এও স্বাধীন হোক সেটা চায়নি। এখনও প্রতিটা তার অগ্রগতির পদক্ষেপের জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করবার জন্যে একেবারে মরণ কামড় দিয়ে লাগে। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন, ঢাকা। ২০১২ সাল থেকে ঢাকা ও চট্টগ্রামে অবৈধ গ্যাস সরবরাহকারী ব্যবহারকারীদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গ্যাস নিয়ে এই দুর্নীতি তদন্তে দুদককে নির্দেশ দেওয়া সহ ৫ দফা আদেশ দিয়ে এই রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ রুল নিষ্পত্তি করে এই রায় দেন। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। ২০১২ সালে সরকার বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। তখন হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ দেয় কিছু অসাধু কর্মকর্তা। এতে সরকারের লোকসান হয় কোটি কোটি টাকা। দুর্নীতি করে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সাথে সম্পৃক্ত কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংগঠন। পরে প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। বুধবার সেই রুল নিষ্পত্তি করে ৫ দফা আদেশ দিয়ে দুর্নীতি তদন্তে দুদককে নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা, চট্টগ্রাম, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ আশেপাশে যে সমস্ত এলাকায় অবৈধভাবে গ্যাস সরবরাহ করেছে, যারা সরবরাহ করেছে সেটা কন্ট্রাক্টর হোক অথবা তিতাসের কোনো কর্মকর্তা হোক, তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন এবং ওই রিপোর্ট আসার পরে যে সমস্ত কর্মকর্তারা জড়িত তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নিতে বলেছেন। 2012 সাল থেকে এ পর্যন্ত সরকারের আর্থিক ক্ষতি পর্যালোচনা করে দায়ী ব্যক্তিদের কাছ থেকে অর্থ আদায়েরও নির্দেশ দেওয়া হয়। আদালত নির্দেশ দিয়েছেন অর্থ মন্ত্রণালয়কে এই যারা এই গ্যাসগুলো ব্যবহার করেছেন তাদের কাছ থেকে ওই টাকাটা পিডিআর অ্যাক্টে আদায় করার জন্য। আগামী 6 মাসের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়ে মামলাটি চলমান রাখেন হাইকোর্ট। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবার বিজয়ের মাসের খবর। ডিসেম্বরের শেষ প্রান্তে বাঙালির বিজয় নস্যাতে পাকিস্তানের পক্ষে ষড়যন্ত্রের জাল বুনে আমেরিকা। রণাঙ্গনে যখন মিত্রবাহিনীর আধিপত্য, তখন সপ্তম নৌবহর পাঠিয়ে ভণ্ডুল করতে চেয়েছিল যুদ্ধ কৌশল। তবে সোভিয়েত ইউনিয়নের পাল্টা বিবৃতিতে পিছু হটে আমেরিকা। কূটনৈতিক ক্ষেত্রেও জয় হয় বাঙালির। আদিত্য মামুনের রিপোর্ট। বাঙালিকে দমানো যায়নি কোনো কালেই। উড়তাল মার্চে জাতির পিতার অগ্নিমন্ত্রে দীপ্ত কণ্ঠে উচ্চারিত হয়েছিল স্বাধীনতার স্ফুলিঙ্গ। তাকে সাধ্যকার বধ করার 13 ডিসেম্বরেও পাকিস্তানের মিত্র চীন আর আমেরিকার চাল শেষ পর্যন্ত ব্যর্থ। সীমান্ত অঞ্চল, স্থল, নৌ, বিমান সব দিকেই যখন অবরুদ্ধ পাকিস্তানি সেনারা, তখন নতুন চাঞ্চল্য আমেরিকার শক্তিশালী নৌজাহাজ ঘিরে, যা বন্দরে ভিড়লে হয়তো ব্যাপক ক্ষতি হতো মুক্তি ও মিত্রবাহিনীর। তবে শেষ অবধি ভেস্তে যায় ষড়যন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে শুরু করেছিলেন, সোভিয়েত ইউনিয়ন যদি কাউন্টার বিবৃতি না দিতেন এবং সোভিয়েত ইউনিয়ন যদি না বলতেন যে তুমি যদি সপ্তম নৌবহর পাঠাও আমিও পাঠাবো, এবং তারা কিন্তু তৈরি করে ফেলেছিল, এটি যদি না ঘটত তাহলে অন্য চিত্র হতো। কিন্তু সোভিয়েত ইউনিয়নের একটি বিবৃতি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। সপ্তম নৌবহর অভিযান ব্যর্থ এবং অবরুদ্ধ পাকিস্তানি সেনারা হতাহত ও ধরা পড়লেও মুক্তি ও মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ মানতে পারছিল না পাকিস্তানি জান্তারা। টিক্কা খান একরকম মনে করেন, নিয়াজি আরেক রকম মনে করতেন, রাও ফরমান আলী আরেক রকম মনে করতেন, ব্রিগেডিয়ার মালিক আরেক রকম মনে করতেন। এই যে এক একজন এক এক রকম মনে করতেন এবং তাদের অহংকার যে পৃথিবীর কোনো সেনাবাহিনী আমাদের পরাজিত করতে পারবে না, এই অহংকার নিয়েই তখনও তারা ছিলেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ ৭১-এর মুক্তিযুদ্ধে ভারত ও সোভিয়েত ইউনিয়নের সমর্থন ও সহায়তায় বারবার ভেটো পড়েছে আমেরিকা পাকিস্তানের কূট চালে। তাদের স্বরে মুক্তিকামী বাঙালির পক্ষে দাঁড়িয়েছিল বিশ্ব মানবতাও। ঢাকায় তখন নিয়াজির নেতৃত্বে পাকিস্তানের বর্বর হানাদার বাহিনী যারা সমবেত ছিল, তারা তখন কি করবে, আত্মসমর্পণ করবে না যুদ্ধ চালিয়ে যাবে, এই ধরনের একটা অবস্থার মধ্যে ছিল। তো সেই মুহূর্তে আবার নিউ ইয়র্কের জাতিসংঘে আরেক যুদ্ধ চলছে। সেখানে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য, তাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে যে বাংলাদেশের ব্যাপারে তারা কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তখন বারবার তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের যে স্থায়ী প্রতিনিধি ছিলেন, তিনি ভেটো দিয়ে যুদ্ধবিরতির বিপক্ষ অবস্থান নিলেন। এদিন একের পর এক অঞ্চল মুক্ত হতে থাকলে ঢাকার উপকণ্ঠ চলে আসে মিত্রবাহিনীর আওতায়। তখন রণাঙ্গনের থেকে মুক্তিযোদ্ধারা সব ঢাকা অভিমুখে যাত্রা করেছে। ভারতীয় সেনাবাহিনী, তারা মিত্রবাহিনী এবং আমাদের মুক্তিবাহিনী এরা সম্মিলিতভাবে ঢাকার অভিমুখে যাত্রা করেছে। এদিনও জামায়াত ও মুসলিম লীগের সাথে গোপন বৈঠকে বসে হত্যার ষড়যন্ত্র অব্যাহত রাখে রাও ফরমান আলী। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 40 বছর পর ঢাকার সুতিভোলা খাল উদ্ধার, যুক্ত হবে হাতিরঝিলে। গাজায় যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘে প্রস্তাব পাস, বিপক্ষে ভোট যুক্তরাষ্ট্রের। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। 40 বছর পর ঢাকার সুতিভোলা খালে আবারও চলল নৌকা। যাত্রী হয়ে খালটির উদ্ধার ও উন্নয়ন কার্যক্রম দেখলেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
নতুন বাজার 100 ফিট থেকে সাঁতারকুল হয়ে এই খাল যুক্ত হবে হাতিরঝিলে, যাবে আফতাবনগর পর্যন্ত। মাহমুদ হাসানের প্রতিবেদন। মধ্যবাড্ডার সাঁতারকুলের সুতিভোলা খাল দখলে দূষণে ছিল মৃতপ্রায়। ওয়াসা থেকে দায়িত্ব পেয়ে সিএস দাগ অনুসারে খাল উদ্ধারে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 4 দশক পর আবারও নৌকা চলল সুতিভোলায়। যাত্রী হয়ে খাল পাড়ি দিলেন মেয়র আতিক। 40 বছর পরে এই প্রথম এই খালে আজকে নৌকা চললো, এবং নৌকা চলার এক পর্যায়ে কিন্তু যেতে পারি নাই, কারণ ওখানে কিন্তু ভরাট হয়ে গিয়েছে। খালটি উদ্ধার করে তৈরি হবে 29 কিলোমিটার ওয়াটারওয়েজ, ফলে কমবে রাজধানীর যানজট। একটা হলো আমাদের যেটাকে ওয়াটার লাইন, আরেকটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লাইন যেটা আছে, দুটো কিন্তু ইন্টিগ্রেট করা যায়, তাহলে কিন্তু অবভিয়াসলি অনেক চাপ কিন্তু কমে যাবে। এই ইন্টিগ্রেশনের জন্য যারা স্পেশালিস্ট যারা আছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলছি। খালের উন্নয়ন কাজ ব্যয়বহুল বলছে ডিএনসিসি। আমরা এখন শুরু করেছি, এটাকে হিউজ ফান্ড লাগবে। আমরা আলাপ করছি খালের পাশে সোলার দেওয়া যায় নাকি, তাহলে সোলার কোম্পানি থেকে আমরা বলতে পারি তোমরা খালটাকে আবার দেখে শুনে রাখবা, কারণ আমরা মাল্টিপারপাস চিন্তা ভাবনা করছি। আমি মনে করি এই জন্য জনগণকে এগিয়ে আসতে হবে। উদ্ধারের পর সুতিভোলা খাল যেন আবার দখল না হয়, সেজন্য নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। খাল এখন পরিষ্কার করে দিচ্ছি, 2 দিন পরে কিন্তু এটা আবার দখল হয়ে যাবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগামীতে বাড়বে বাংলাদেশের রিজার্ভ, বলছে আইএমএফ। ঋণের দ্বিতীয় কিস্তির ছাড় যোগ হবে শুক্রবারের মধ্যে। আন্দোলনের নামে মানুষ হত্যার রাজনীতি করলে শাস্তি পেতেই হবে, বললেন প্রধানমন্ত্রী। এফবিসিসিআই নেতাদের সঙ্গে মতবিনিময়। গাজীপুরে রেলে নাশকতা, লাইনচ্যুত ইঞ্জিন সহ 7 বগি উদ্ধারে অভিযান, অনুসন্ধানে 2 তদন্ত কমিটি। ইসির নির্দেশনা বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 4র্থ দিনে প্রার্থীরা ফিরে পেলেন আরও 45 জন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।